করে ফেলো। কেউ কি এসছে এখনো? হ্যাঁ, এই তো শতদল এসছে। শতদল আমরা আরো কয়েকজন এলে শুরু করব নাকি? কি দাবি? শতদল অডিও কি শোনা যাচ্ছে? তাহলে একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, অডিও শোনা যাচ্ছে। এখানে তো দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। একটু আগেই পাওয়ার কাট হয়েছিল, আবার বোধহয় হবে, বুঝতে পারা যাচ্ছে না। লাইভটা শেষ করতে পারবো কিনা জানি না। আচ্ছা, চমৎকার, দেখাও যাচ্ছে ভালো। আর দু একজন এলে আমরা লাইভটা শুরু করব, কবিতা কবিতা পড়া শুরু করব। হ্যাঁ, কম বেশি সব জায়গাতেই প্রায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই গুড্ডুনাথ, হাই। হ্যাঁ, হ্যালো গুড্ডু। হ্যাঁ, থ্যাঙ্কস। নেটের প্রবলেম সব জায়গাতেই চলছে, কোথাও আছে, কোথাও বারবার বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তো জানি না সেটা মানে এই ধরনের দীর্ঘ মানে লাইভ করতে গেলে কতখানি সেটা কন্টিনিউ করা যাবে আর কি। হ্যাঁ গুড্ডু, ভালো আছি। তোমরা সব কেমন আছো? একের পর এক দুর্যোগে মানে সেইভাবে কোনো কিছুই ঠিকভাবে করা হয়ে উঠছে না। কলকাতায় তো বহু মানুষের নেট নেই, কেউ 4 দিন, কেউ 5 দিন পরে ইন্টারনেট কানেকশন ফিরে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, সেই কারণেই এই বিলম্ব, বুঝতে পারছি। আমরা আরেকটু দেখি। হ্যাঁ, ধন্যবাদ মহাজির।
কবিতা নিয়ে কথা বলার জন্য শতদল, কবিতা পাঠ করার জন্য শতদল আমাকে এই গ্রুপে ইনভাইট করেছিল। তো শতদলকে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। কবিতা নিয়ে যারা বলার লোক সেরকম কেউ আমি নই। কবিতা লিখি খুব খুব অনিয়মিত, এরকম নয় যে খুব নিয়মিত রোজ 2-3টে করে কবিতা লিখি, খুবই অনিয়মিত বলা যায়। শতদল আমাকে যখন এই কবিতা পড়ার কথা বলল তখন একটা মনে মনে ভাবছিলাম যে কি পড়ব, নতুন ইদানিংকালে লেখা সেরকম তো খুব কিছু নেই। আসলে ওই রকমভাবে ঠিক আমি লিখতে পারি না যে রোজ নিয়ম করে অসংখ্য অজস্র কবিতা। পারি না মানে কখনো চেষ্টাও করিনি, আমার মনে হয় না চেষ্টা করে কবিতা লেখা যায়। একটা লাইন, একটা শব্দ প্রথমে আসে আমার কাছে, সেটাই পাক খেয়ে ঘুরতে ঘুরতে হয়তো দিনান্তে গিয়ে একটা পুরো লেখা হয়ে ওঠে। এইভাবে গুটি কয় কবিতা আমার, যা দিয়ে খানকতক কাব্যগ্রন্থ। কোনো তাড়া নেই, কবি হিসাবে যশ অথবা প্রতিষ্ঠিত হতে হবে এরকম কথা, বাধ্যবাধকতা নেই। কবি যে হতেই হবে এরকম কোনো কথাও নেই। সুতরাং কবিতা নিয়ে অনেক কথা বলারও আমার কিছু নেই, টুকরো টুকরো কিছু অনুভব। কবিতা নিয়ে নিয়ত কাজ করে চলেছেন অনেকে, এই শতদল যেমন একজন, সুমনদা একজন, সুমন গুণ, কবি সুমন গুণ আমার মাস্টারমশাই, আমার অনেক কিছুর এগিয়ে দেওয়ার একজন মানুষ। তার কবিতা দিয়েই মূলত এই লাইভটা শুরু করছি। সুমনদার প্রেমের কবিতা, এটা আমরা বইওয়ালা বুক ক্যাফে থেকে প্রকাশ করেছিলাম গত বছর। তো এই কবিতাগুলো যদি কারো কাছে কাব্যগ্রন্থ থাকে, আপনি দেখবেন যে কি অসম্ভব ভালোবাসায় লেখা এই কবিতাগুলো। এবং ঘুরে ফিরে, আপনারা যারা পড়েছেন তারা জানেন যে ঘুরে ফিরে প্রেম এসেছে, শান্তি এসেছে এই কাব্যের প্রতিটি লাইনে। এবং কোথাও মনে হয় না যে এগুলো আলাদা করে কাউকে কাউকে লেখা বা কাউকে নিয়ে লেখা। সমস্ত কবিতার মধ্যে যেন সে আমার কাউকে বলছেন। পাঠক পড়তে পড়তে এটা অনুভব করেন যে তার সেই বিশেষ কাউকেই কথাগুলো তিনি নিজেই যেন বলছেন। দূরবর্তিনী কবিতা, কবিতার নাম দূরবর্তিনী। লিখছেন সুমনদা, সারাদিন একা থাকো, মাঝে মাঝে দুপুরের মেঘ হঠাৎ পাখি অন্ধকার ডানা মেলে দিয়ে তোমার পড়ার ঘরে জানলা দিয়ে ঝুঁকে আসে। ভেজা পালকের মতো ঠান্ডা হাওয়ায় তোমার স্কুলের বন্ধুর কথা অকারণে মনে পড়ে যায়। এবার দ্বিতীয় পর্ব। কখনো বিকেল হলে বারান্দায় এসে তুমি একা দাঁড়াও, দুহাতে খোলা চুল পিঠ থেকে ভেঙে নিয়ে দুভাগে সমানে এনে সামনে এনে মুখ তুলে দেখো। ক্রমশ সন্ধ্যার পাখি দুটি একটি করে গাছে গাছে ফিরছে, কমলা আলো উদাসীন উপরের ডাল ছুঁয়ে আছে। একটা পাতা উড়ে সামনে পড়ল, অন্ধকার একটু শব্দ না করে নেমে এলো। কি অপূর্ব, কি মায়ায় লেখা এই কবিতা। এই সময়ের অধুনান্তিক সময়ের স্পর্শ, অনুভব, আলো
এসে পড়েছে এই কবিতায়। পড়তে পড়তে কোথাও মনে হয় না এ কবিতা সুমনদার কবিতা, সুমন গুণের কবিতা, এটা আমারই কবিতা। এই কবিতা আমাদের প্রত্যেকের কবিতা, গোপন গহন অনুভবের কবিতা। এই কাব্যের সব কবিতা যদি পরপর পড়ে চলেন মনে হবে যে একটি মালায় গাঁথা। আজকে অনেকের কবিতা পড়ব, তার সঙ্গে নিজেরও কিছু কবিতা পড়ব। এরপরে মূলত যে কবিতাটা পড়ব সেটা আমার নিজের একটি কবিতা, মানে সেটা কিছুদিন আগে লেখা। আমাদের এই যে হাউজিংয়ে থাকি আমি, যে আবাসনে থাকি, সেখানে একটি জানলার ধারে বসে বহুদূর দেখা যায়। তো সেই সেই বহু দূরের দিকে তাকিয়ে লেখা একটি কবিতা। আসলে এই জায়গাটায় বসে থাকতে থাকতে লিখতে আমার খুব ভালো লাগে। অনেক কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে। দুপুরবেলা যখন চারপাশ খাঁ খাঁ করে শান্তিনিকেতনের, যখন পাশের সুইমিং পুলে গাছের ছায়া পড়ে, রোদ আলোর ছায়া, তখন বহু দূর পর্যন্ত দেখতে দেখতে স্মৃতির মধ্যে আলো ছায়া খেলা করে। কবিতাটা পড়ি। এখানে জানলার ধারে বসে বহু দূর দেখা যায়, বহু দূর বাগানপাড়া, পিয়ারসনপল্লী, রোদ রাঙা মাঠ, ছায়াময় বন পেরিয়ে বহুদূর। মেঠোপথে শৈশব, দৌড় দৌড়, পাখির পিছনে দৌড়, জামরুল গাছের নিচে নিষ্পাপ নিবেদন, এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে যেতে যেতে পথে কত মায়াবন্দর। হেমন্তের বেলা গড়ায় শিরশির হাওয়া, ধুলো বালি পাতা ঘূর্ণি তোলে। পাকডণ্ডী জীবন কত কিছুই তো ছুঁতে চেয়েছে, জল, হাওয়া, মাটি, প্রিয় নারী মুখ, ছোঁয়া হয় না। অসমাপ্ত সমুদ্র স্নান, কত কথা বাকি। বেলা যায়, বেলা বয়ে যায়। এখন জানলার ধারে বসে বহুদূর দেখা যায়। সন্ধে তারায় নোটিফিকেশন দেখি, জল, হাওয়া, মাটি, প্রিয় নারী মুখ। এইসব স্মৃতির মধ্যেই আমরা এই লকডাউন পর্বে আছি। যে অস্থির সময় আছি, তাতে করে খুব যে কবিতার মধ্যে, গানের মধ্যে, যে কোনো শিল্পের মধ্যে থাকতে ইচ্ছে করছে এরকমটা নয়। একটা গভীরতর অসুখ গোটা পৃথিবী জুড়ে। তার সঙ্গে সঙ্গে আরও নানা বিপদের খবর, কখনো সীমান্তের খবর, যুদ্ধের খবর, কখনো নানা কীটের আক্রমণের খবর, কখনো ভূমিকম্পের খবর, কখনো ঝড়ের খবর। সব কিছু মিলে মিশে কোনো একটা নির্দিষ্ট বিষয়, সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে থাকতে পারছি না আমরা। হয়তো ভেবে ফেলছি যে আজ এটা লিখব বা এটা করব, কিন্তু সেটা করতে বসে দেখা যাচ্ছে আমরা নড়ে যাচ্ছি সেই ভাবনা থেকে, সেই কিছু করে উঠব এই বাসনা থেকে, বাসনা কুসুম থেকে সরে যাচ্ছি আমরা। বারবার ভেঙে যাচ্ছে আমাদের হাতের মুঠোর গুঁড়ো শৃঙ্খল। কেন যেমন হলো, এর শেষ কোথায় আমরা কেউই জানি না বোধহয়। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, ফেসবুক, টুইটারে এইসব খবর দেখে, আবার ঘুমাতে যাই এইসব মন খারাপ করা খবর নিয়ে। স্বপ্নের মধ্যেও তাই ঘোরাফেরা করে, স্বপ্নের মধ্যে ছোবল মারে এই দুঃস্বপ্নের দিনকাল, দুঃস্বপ্নের রাত্রি। প্রসূন চক্রবর্তী, ধন্যবাদ প্রসূন।
ধন্যবাদ শতদল, তুমি এরকম একটা উদ্যোগ নিয়েছো। আমি আরেকটা কবিতা পড়ব। এটা এটা আমার পুরনো অফিস, পুরনো মানে আমার, এখন আমি চাকরি করি না, এখন একটা নিজের ছোট্ট বইয়ের দোকান আছে, প্রকাশন আছে। আমার আগের অফিস অর্থাৎ আনন্দবাজার পত্রিকা, সেখানে সেই 6 প্রফুল্ল সরকার স্ট্রিটের বাড়িতে কাজ করতে করতে সেই রকম একটা সময়ে লেখা এই কবিতাটা। যারা ওই বাড়িতে গেছেন বা বাড়ির সামনে দিয়ে গেছেন বা বাড়ির কথা জানেন, তারা খুব রিলেট করতে পারবেন এই কবিতাটা নিয়ে। কবিতাটার নাম আর অপেক্ষা করো না। আমার জন্য আর অপেক্ষা করো না। হাঁটতে হাঁটতে আমি দিগন্ত পেরিয়ে একটা দেশ থেকে আরেকটা দেশ হাঁটছি। পাহাড়ে মেঘ, অরণ্যে বৃষ্টি, রোদ পোড়া প্রান্তর পেরিয়ে প্রফুল্ল সরকার স্ট্রিট। লাল ধুলো সরতে সরতে ছিমছাম মেট্রো স্টেশন, দেহাতি ফুলবালি, ফুটপাতে কাগজ খুঁটে খাচ্ছে শৌখিন বাবুর দল। কত রকম হাওয়া, গঙ্গার ঘোলাটে জলের উপর ছুঁয়ে হিম হাওয়া, ঘাস ফুলে ঢাকা ময়দানি হাওয়া, এফোর ওফোর সাদা বাড়ির হাওয়া মহল। তোমার মনে আছে আমাকে ছিনতাই করবে বলে তুমি এলে একদিন, আর তোমাকে দেখব বলে আমি নামছি 1 সিঁড়ি 2 সিঁড়ি অতল। জানি তুমি দাঁড়িয়ে থাকবে মুখ নিচু, হাতের উপরে হাত, কাঁধের ব্যাগে নতুন কবিতার খাতা। কি লিখেছ নবীন কিশোর? এই দেখো আমি নামছি, পাতারা যেমন নামে, এক জন্ম থেকে আরেক জন্ম ঘুরতে ঘুরতে শাড়ির আঁচল শাসন করতে করতে পাতারা যেমন নামে। এতকাল টেলিফোনে শুনেছি তোমাকে, হলুদ পাঞ্জাবি, শেষ বিকেলের আলোয় মুখোমুখি, বসেছে কোপাই কিনারে। কতবার একলা, এখনো কি তুমি অপেক্ষা করছো? একটু আগেই একটি প্রজাপতি উড়ে গেল সাদা বাড়ি ছুঁয়ে। আসলে একটা দীর্ঘ কবিতা লেখার দিন বোধহয় এখন ফুরিয়ে আসছে। এটা আমার একেবারে ব্যক্তিগত নিজের নিজের মনে হওয়া। কারণ মানুষ আর আমরা আর পাঠক আর খুব বেশি কোনো একটা বিষয়ের মধ্যে থাকতে পারে না, যে কারণে দেখবেন উপন্যাস, গল্প দীর্ঘ দীর্ঘ দীর্ঘতর থেকে এখন ছোট হয়ে এসেছে। কবিতাও ঠিক সেই রকম ছোট লেখা, একবারে পড়ে ফেলা মতো লেখা এখন খুবই জনপ্রিয়। আমি এবারে আমাদের যে পত্রিকা অর্থাৎ এখন শান্তিনিকেতন, সেই এখন শান্তিনিকেতনের একটি বিশেষ সংখ্যা আমরা 2019 অর্থাৎ গত বছর আগস্ট সেপ্টেম্বরে প্রকাশ করেছিলাম শান্তিনিকেতন থেকে। এই সংখ্যাটার একটা বিশেষত্ব ছিল যে 100 জনের কবিতা আমরা এতে ছেপেছিলাম। তাতে শিলচরের রাজেশের কবিতা ছিল, সুচক্রবর্তীর কবিতা ছিল, শতদলের কবিতা ছিল। না, শতদলের কবিতা এর মধ্যে ছিল না, শতদলের কবিতা আমাদের পুজো সংখ্যায় রয়েছে। আমি পড়ব সকলের কবিতা মিলিয়ে মিশিয়ে পড়ে তার সঙ্গে আমার নিজের কবিতাও আবার পড়ব। এবারে আমি যে কবিতাটি পড়ব এটা রাজেশের লেখা একটি কবিতা। কবিতার নাম হচ্ছে বঁটশি। রাজেশ লিখছেন, জল আসে, নরম পায়ের ছাপ লাগে দেহের কার্নিশে, লাউয়ের মাচান দেয় রসিক চেজন, সম্বৎসরে ঘর গা ভারী হয়। আটশির বড়শি নিয়ে ঘাটে কুসুম, ভোরের আলো জমে ফড়াফড় করে সরপুটি,
বাজুবন্ধ খুলে খুলে যায়। এক অপূর্ব, মানে এই যে এই বাজুবন্ধ খুলে খুলে যায়, শেষ লাইনে এসে রাজেশের কবিতাটা একেবারে অন্য একটা মাত্রায় উত্তীর্ণ হলো। খুব পরিচিত এক শব্দবন্ধ, বাজুবন্ধ খুলে খুলে যায়, গানের লাইন। কবিতাটা শেষ করে তাই সেই লাইনটা ঘুরে ফিরে আবার আসতে থাকে মনের মধ্যে। এইখানে বোধহয় কবিতার সার্থকতা। অর্থাৎ সে কবিতার মধ্যে যদি একটি বিশেষ লাইন থাকে বা অন্য কোনো গানের লাইন সেখানে উদ্ধৃত করা থাকে বা বিশেষ শব্দবন্ধ থাকে, সেটা যদি পড়তে পড়তে বা পড়া শেষ হয়ে যাওয়ার পর চুপ করে বসে থেকে অনেকক্ষণ পর ঘুরে ফিরে সেইটা ঘুরতে থাকে, সে এক অপূর্ব মায়া। কবিতার এই মায়া কাননে থাকাটাই বোধহয় পাঠকের আনন্দ। আমার মনে হয় না খুব বুদ্ধি দিয়ে কবিতা লেখা যায়। আবার হঠাৎ করে ইচ্ছে করলো খুব একদিন সকালবেলায় উঠে আমি কবিতা লিখতে বসে গেলাম, কখনো চর্চা নেই, সেটা বোধহয় হয় না। কবিতা আবার মনে হয় যে একেবারে দীর্ঘ দীর্ঘ দশক, দীর্ঘ সময়। মার্গ সঙ্গীতে একটি রাগ আয়ত্ত করতে গেলে কখনো কখনো কোনো কোনো ওস্তাদের 12 বছর সময় লাগে, কেউ কেউ সারা জীবন পার করে দেন একটি রাগ নিয়ে। ঠিক সেই রকম কবিতায় সিদ্ধ হতে গেলে কখনো হঠাৎ করে পাশের বাড়ির ছেলেটি লিখেছে কিংবা অমুক কবি লিখেছে বলে আমি একটি লিখে ফেললাম, এটা বোধহয় হয় না। শব্দ জ্যোতির যে অপূর্ব রসায়ন, যে পরস্পরের সঙ্গে যে মায়াবন্ধন, কোথায় থামবো, কেমন করে থামবো, কোন শব্দের গায়ে কোন শব্দ এসে লাগবে, ঠিক ঠিক গানের মতো একটি স্বর, তার পাশে ঠিক যে স্বরটি যেভাবে এসে লাগে, কখনো যদি সেটা ভুল একটি স্বর লাগে তখন বেসুরো হয়ে যায়। নিবিড় পাঠক যারা কবিতার, তারা এটা বুঝবেন। বুঝবেন বলার চেয়েও বলা ভালো, বাজবে তাদের হৃদয়ে। একটি শব্দের পাশে আরেকটি শব্দ এসে লাগে, লেখা হয় বলার থেকেও বলা ভালো লাগে। ঠিক যেভাবে সে লাগে একটি শব্দের পাশে আরেকটি শব্দ, এবং সেটা যদি ঠিকঠাক ঠিক ঠিক লাগে, সার্থকভাবে লাগে, তখন সে কবিতা একটি অন্য মাত্রায় চলে যায়। রাজেশের এই কবিতায় শেষ লাইনটা সে ঠিক সেই কথাটা ঠিক বলে দিল আমাদের। আরেকটি কবিতা পড়ব, এটা লিখেছেন হ্যাঁ, ধন্যবাদ স্মৃতি, ঠিক, ধন্যবাদ। এবারে যে কবিতাটি পড়ব, এটা এই সংখ্যায় অনেকের কবিতা আমরা ছেপেছিলাম এবং সকলেই চমৎকার লিখেছেন। সুতপা, চেনো, কবিতার নাম হচ্ছে চেনো, অতনু ভট্টাচার্য। অতনুর কবিতা বলব। কে চেনে, তুমি চেনো তাকে? দুটি প্রশ্নচিহ্ন দিয়ে শুরু হলো, প্রশ্নবোধক বাক্য দিয়ে শুরু হলো কবিতা। কে চেনে, তুমি চেনো তাকে? আকাশ ধোয়া আলো, গড়িয়ে নামা রঙে কে যে কাকে ছোপালো, অমনি ধুধু প্রান্ত আবছা বনরেখা এতই প্রচ্ছন্ন। প্রশ্ন করি তাকে, চেনো, তুমি চেনো? আলোর চেয়ে অধিক, অধিকের চেয়ে নম্র, আবাসিত কোনো ইষ্ট। অসাধারণ, অপূর্ব। একটি শব্দের পর একটি শব্দ কি মায়ায় যে গেঁথেছেন কবি। আসলে এইভাবে শব্দের সঙ্গে শব্দে বন্ধনে অপূর্ব সব কবিতা আগেও লেখা হয়েছে, এখনও লেখা হচ্ছে। বহু মানুষ কবিতা চর্চা করেন বাংলা ভাষায়।
সব কবিতা আমরা পত্রিকার মাধ্যমে যে পড়তে পারি এরকম নয়, কারণ প্রান্তিক জেলায় দূরে দূরে বহুভাবে চর্চা করে চলেছেন অনেক কবি। তাদের মধ্যে কেউ কেউ আছেন সব কবিতা সব জায়গায় প্রকাশ করেন না, অর্থাৎ একটি কবিতা লিখলাম মানে এক্ষুনি পত্রিকায় পাঠাতে হবে, এক্ষুনি ফেসবুকে দিতে হবে, এরকম অনেকে নন। কেউ কেউ কবিতা লিখে রেখে দেন, দীর্ঘ সময় পর সেই কবিতা পড়েন, আবার সেটাকে মনে হলে শব্দ বদলে দেন, কখনো লাইন বদলে ফেলেন, কখনো হয়তো সে কবিতা পাঠকের মুখোমুখি হয়। আমি জানি না এই চর্চাকে আমরা কিভাবে কি বলবো, কারণ একই দিকে আমরা দেখছি যে কেউ কেউ কবিতা লিখে সঙ্গে সঙ্গে সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছেন, একটি কবিতা লিখে সঙ্গে সঙ্গে সেটা কোনো বড় পত্রিকায় বা ছোটো পত্রিকায় যে কোনো পত্রিকাতেই পাঠিয়ে দিচ্ছেন, এবং সেটা প্রকাশ হলে আবার সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়ে বা সবাইকে জানাবার জন্য। এখন বিষয়টা হলো যে একটা তৈরি হওয়ার বিষয় থাকে, একটা প্রস্তুতি পর্ব লাগে। কবি হয়ে ওঠার বা কবি জন্মের পিছনে আমার মনে হয় একটা দীর্ঘ সময়, দীর্ঘ পর্ব দরকার। কোনোভাবেই কোনো শিল্পেই হঠাৎ করে আমি হয়ে উঠব কেউ এটা একজন, এটা হয় না। তাই আমি যে ছবিটি আজকে তুললাম সেলফোনে অথবা ক্যামেরায়, সেটিতে যদি 500, 600, 700 লাইক এসে জোটে, তার মানে এই নয় যে আমি খুব ভালো একজন চিত্রশিল্পী, ফটোগ্রাফার অথবা কবি অথবা শিল্পী হয়ে উঠলাম। একটা দীর্ঘ চর্চার সময় লাগে। আমি বিশ্বাস করি কবিতা লেখাতেও একটা দীর্ঘ সময় দরকার। কবিতা লেখার পিছনে দীর্ঘ সময়, দীর্ঘ যাপন দরকার কবিতার সঙ্গে। কে কি লিখছেন, এই সময় কি লেখা হচ্ছে, কি লিখেছিলেন জীবনানন্দ দাশ, সুধীন দত্ত, জানা দরকার। এই না জানা হলে আমার কিছু পড়া নেই, আমার কিচ্ছু জানা নেই, আমার শুধু মনে হয়েছে কবি হব বা মনে হয়েছে চিত্রশিল্পী হব, এটা হওয়া যায় না। এটা বুঝতে হবে। আজকে হয়তো 400 কি 500 লাইক এসে জুটছে আমার একটি লেখায়, তার মানে এই নয় যে কালের বিচারে এই লেখাগুলো উত্তীর্ণ, এই কবিতাটি উত্তীর্ণ। এটা হয় না। আমাকে বাইরে আসার জন্য, প্রকাশের মুখ দেখার জন্য একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, এতে করে আমি হয়তো এক্ষুনি একটা প্রচণ্ড ঢাকঢোল পিটিয়ে প্রচার পাচ্ছি না, কিন্তু ঠিক নিবিড় পাঠক, কবিতার নিঃসংস্থার মানুষ, সেই পাঠক ঠিক বিশ্বাস আমার, এটা আমার একেবারে ব্যক্তিগত বিশ্বাস, খুঁজে নেবেন আপনাকে। একটি সুমনদার কবিতা পড়ি। আসলে এই বইটা থেকেই কেন পড়ছি সুমনদার কবিতা, এরকম নয় যে আমরা ছেপেছি বলি এই কবিতার বই থেকে পড়ছি। এই কবিতাগুলো আমার খুব ব্যক্তিগতভাবে নিজের ভালো লাগে। একেবারে এই সময়ের কথা কোলাজে লেখা একটি ছোট্ট কবিতা, পরাজিত, কবি সুমন গুণ। একটি নিশ্চিন্ত খাম পড়ে আছে সামান্য টেবিলে, কিনারে সোহাগ চিহ্ন অপরাধ দ্বিধায় মুদ্রিত। এখানে থামলেন কবি। এই কিনারে সোহাগ চিহ্ন, তারপর একটুখানি স্পেস দিয়ে অপরাধ দ্বিধায় মুদ্রিত দাঁড়ি,
এরপর কিছু বললেন না আর। কিছুটা কিছুটা সময় তিনি থামলেন, তারপর আবার লিখছেন, নিছক টেবিলে শান্ত পড়ে আছে প্রতিরোধহীন একটি নিপুণ লাল খাম। কি অপূর্ব, কি অপূর্ব শব্দবন্ধে লেখা। একটি শব্দ কিন্তু অনেক কথা বলছে। গভীর গহন ভালোবাসার কথা, পরস্পরকে জানাবার কথা, গোপন কথা, গোপনের কথা বলছেন বন্ধখামে। হ্যাঁ শতদল। এবার আমার নিজের কাব্যগ্রন্থের একটি কবিতার নাম একলা। এভাবেও যে যাওয়া যায়, যেন ঘুমের মধ্যে কেউ সরিয়ে নিল ঘুম পাড়ানি হাত। এভাবেও যে যাওয়া যায়, যেন ঘুমের মধ্যে কেউ সরিয়ে নিল ঘুম পাড়ানি হাত। বন্ধ হলো ঘরের চাবি, মাঠের গান, চমকে দেখি ভুবনডাঙায় বিষম অন্ধকার। মাঠের মাঝে একা আমি, একলা অকস্মাৎ। কবিতার নাম একলা। এবার যে কবিতাটি পড়ব, হ্যাঁ গুড্ডু পড়ছি। আমার এবার যে কবিতাটা পড়ব আমার, সেটা হলো দুজন। কবিতার নাম দুজন। সে আর আমি, চুপটি দুজন। হেমন্তের শালবনে মন্থর সাইকেল, পাতা ঝরা টুপটাপ, বন্ধ সেলফোন। কোপাই নদীর পাড়ে যাওয়া নিয়ে এক যুগলের অনুষঙ্গে লেখা একটি কবিতা। এটি একটি সিরিজ বেসিক্যালি। কোপাই 5 কবিতাটা সঙ্গে কোপাই 6 পড়ব। এই সিরিজের মধ্যে দেখা যাবে যে এক যুগল, তারা যাত্রা করছে সারাদিন ধরে শান্তিনিকেতনে। তাদেরকে নিয়ে এই সিরিজের দুটো কবিতা আপাতত আমি পড়ব। প্রথমটি হচ্ছে কোপাই 5। হ্যাঁ ধন্যবাদ গুড্ডু। সুবর্ণরেখার মোড় থেকে রিকশায় ওরা দুজন, দুদিকে ঘোরানো দুটি মুখ। কে যেন বাজায় তিলক কামোদ, ভাঙে সরোদ, তার ছেঁড়া তার। জল রঙে আঁকা অন্ধকার, দুদিকে ঘোরানো দুটি মুখ। মেঘে মেঘে ঢাকা গগনতল, ভুবন ডাঙায় বৃষ্টি নামুক। একটু পরেই শ্যামবাটি ক্যানেল, স্মৃতিতে চিত সাঁতার, ডুব জলের কোপাই। মেয়েটি ডুকরে ওঠে, কেন এতদিন লুকিয়েছিলিস মিথ্যুক। ছায়াময় সাঁওতাল পল্লীতে কড়ো কড়ো বাজ। ছেলেটি চুপ, জলের দিকে বনের দিকে ঘোরানো তাহার মুখ। এবার ওই সিরিজের পরের কবিতা কোপাই 6। শালবনে রিকশা ছেড়েছে ওরা, দিচ্ছে কোপাই। দূরে দূরে বৃষ্টিতে ঝাপসা গাঁঘর। হাঁটতে হাঁটতে দুজন বসল জলের কাছে। ছাতার ভিতর ছেলেটি উদাস, চিঠি ছেড়ে ছেড়ে কাগজের নৌকো ভাসাচ্ছে রূপক মেঘের কাছে মেয়েটি। নৌকাগুলো নতুন জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে দূরে, বহু দূরে, মহিষঢাল, আদিত্যপুর, পাথরঘাটার দিকে। শালবনে রিকশা ছেড়েছিল ওরা। হ্যাঁ শতদল, হ্যাঁ ভুবনডাঙায় বৃষ্টি বাইরে হচ্ছে। স্মৃতি ধন্যবাদ।
কবিতাগুলো শান্তিনিকেতনের আশেপাশেই, হ্যাঁ, কারণ এই কবিতাগুলো অধিকাংশই শান্তিনিকেতনে বসে লেখা, সুতরাং কবিতার অনুষঙ্গ হিসাবে এখানকার শালবন, কোপাই, খোয়াই, লালমাটি এসব কিছু এসে পড়েছে। আমরা আসলে যেখানে কবিতা লিখি, এরকম নয় যে শুধু সেখানকার কথাই আসবে। এরকম হয় যে কবিতার যেখানে বসে লিখছি হয়তো দূরাগত কোনো স্মৃতি ভেসে এলো, অনেক সময় সেটাও হয়। আবার বেশিরভাগ সময় যেটা হয় যে আমি চারপাশের ঘটনা, পরিচিত মানুষ, শব্দ, গন্ধ, আলো, অন্ধকার ঢুকে পড়ে কবিতার মধ্যে। তো আমার এই পর্বের কবিতাগুলোর মধ্যে সেটা অনেকটাই। এই কাব্যের নাম হচ্ছে নাম রেখেছি খোয়াই। এটা আমি একটু দেখাই। এই নাম রেখেছি খোয়াই কাব্যগ্রন্থ হচ্ছে যে আমার এবং বর্ষণজিৎ মজুমদারের একটা যুগ্ম কাব্যগ্রন্থ। আমরা দুজনেই বিশ্বভারতীর প্রাক্তনী, দুজনেই শান্তিনিকেতনের। বর্ষণদা একটা পর্ব কাটিয়েছে, আমি আবার এখন শান্তিনিকেতনেই ফিরে এসে আছি। ফলে এই কবিতাগুলোর মধ্যে অধিকাংশই শান্তিনিকেতনকে ছুঁয়ে ছুঁয়ে লেখা। আমরা ভূমিকাতেও সে কথাই বলেছি, আমাদের কবিতার মধ্যে ঘুরে ফিরে এসেছে এখানকার কথা। আচ্ছা, শতদল আমরা আস্তে আস্তে শেষ করে আনবো। তো আমাদের প্রায় অনেকক্ষণ বলছি আমি কবিতা। এবার শতদলের একটা কবিতা পড়ি। শতদলের যে কবিতাটা পড়ব সেটা আমাদের যে পুজো সংখ্যা সেখানে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এখন শান্তিনিকেতনের শারদ সংখ্যায়। শতদল যে কবি, এটা আমি শিলচরে গিয়ে ওর সঙ্গে কথাবার্তা যখন বলছি তখন মনে হয়েছে। কবিতা বিষয়ে ওর খোঁজ নেওয়া, ওর তামাম বাংলার কবিদের বিষয়ে কথাবার্তা, খবর রাখা, সেই বিষয়টা দেখে আমার মনে হলো যে এবং শুধু তাই না, শুধু পাঠক নয়, নিজে অসম্ভব ভালো কবিতা লেখে। এই কবিতার নাম হচ্ছে আমারই গল্প বলা। তোমার জন্য বৃষ্টি এনেছি, রাতের খেলায় এখন সব মরীচিকা, তবুও স্বপ্ন আসার। ঘর বেঁধেছি, ঘর ভেঙেছি, দিনরাতে দুষ্টুমিতে, রথের মেলা দেখেছি, খুঁজছি কিশোর বেলা। তোমার জন্য ডুব সাঁতারে সকালবেলা কত খেলা, ঘর বুনেছি স্বপ্নে স্বপ্নে, সিটি মাঠ থেকে কফি হাউসে সন্ধ্যাবেলা। এখন না হয় ভাবতে পারি মধ্যরাতের প্রেম প্রেম খেলা, গোপন তো আজ কিছুই নয়, এই যে নীরব জীবনভর আমারই গল্প বলা। এই কবিতা, এই যে সিটি মাঠের কথা, কফি হাউসের কথা, মধ্যরাতের প্রেম প্রেম খেলা, এখন সবই কি স্মৃতি হয়ে গেল ক্রমশ আমাদের কাছে? এই সুমনদার সঙ্গে সেদিন কথা হচ্ছিল, সুমনদা আমাকে বলছেন যে স্পর্শের কথা। হ্যাঁ, সত্যিই তো, আমরা এখন স্পর্শের দূরত্বের বাইরে, ইচ্ছে করলেও চাইলেও। আর কি কখনো সেই স্পর্শ সুখ পাবো আমরা? সকলের মধ্যে অদ্ভুত, আশ্চর্য এক অবিশ্বাস কাজ করে চলেছে এই পৃথিবীতে। আগামী দিনে সেটা প্রবলতর হবে। আমার সাপ কবিতাটা পড়ি। সেটাও ঠিক এইরকম এক অবিশ্বাসের কথা। ভালোবাসা বড় ধূর্ত সাপ, মিছিলে মিছিলে কমরেড শরীর, মিথ্যে ক্ষমা, মিথ্যে এত পাপ, হৃদয়ে কেন বিঁধলে বিষ তীর,
মিছিলে মিছিলে কমরেড শরীর। চন্দ্রিমা ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, প্রায় শেষ হয়ে এসছে। ঠিকই বলেছ হয়তো। এবারে আমি যে কবিতা পড়ব সেও এক স্পর্শের কবিতা। সেটা আমার এই কাব্যেরই ঘাসফুল। কবিতার নাম ঘাসফুল। প্রেম টেম সব ভুল, তোর আর আমার মাঝে কোপাই নদীর উড়ালপুল। হেমন্তের বিকেলে নির্জন বকুল বিথি, খোয়াই জুড়ে লাল মদের বিকেল। গাছে গাছে লুকোচুরি খেলা, বনস্থলে হাওয়ার মর্মর। মনে হয় ভুল, সবে ভুল, ঘাস ফুল ছুঁয়ে শিথিল আঙুল। প্রায় একেবারে লাইভের শেষে আরেকবার ধন্যবাদ জানাই শতদলকে। শতদল এরকম একটা ভালো উদ্যোগ এবং আমাদের এই যে দীর্ঘ সময় ধরে লকডাউনের পর্বে আমরা আছি বাড়িতে বসে, এই যে সকলের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম তুমি করে দিয়েছো। আমরা কবিতা পড়ছি, অনেকের সঙ্গে কথা বলছি। ধন্যবাদ চন্দ্রিমা, তার জন্য তোমাকে ধন্যবাদ যে তুমি এটা একটা এরকম লাইভের উদ্যোগ অনেকেই হয়তো নিয়েছেন, সেটা হয়তো সকলে নিজের মতো করে চেষ্টা করছেন। তো তোমার এই উদ্যোগের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শেষ কবিতা বলবো, একেবারে শেষ। এই কবিতাটি আমার নিজের খুব প্রিয়। কবিতাটি আমি যখন বেনারস বেড়াতে গিয়েছিলাম, তো তখন সেখানে শ্মশান ঘাটে দাঁড়িয়ে দেখলাম যে অনেকগুলো দাহ পর্ব চলছে, পাশাপাশি দূরে গঙ্গা বয়ে চলেছে এবং আমার সেটা মানে একেবারে অন্যরকম একটা অনুভব হলো মনের মধ্যে। সেই জায়গা থেকে আমি সেদিন হোটেলের ঘরে ফিরেই একটি লাইন লিখে রেখেছিলাম। পরেই সেই কবিতাটা শহরে ফিরে আবার লিখেছিলাম। কবিতার নাম ঘাট। সন্ধে নামছে মণিকর্ণিকা ঘাটে, ওপারে খোল করতাল, দিন ফুরানো আলো, চিতার পাশে চিতার আগুন, ধোঁয়ায় ঢাকছে নদীঘাট চরাচর, দালান কোঠা আকাশ কালো, ওপারে খোল করতাল, দিন ফুরানো আলো। প্রবল হাওয়া, নৌকো এখন মাঝ নদীতে, জলের দিকে মুখ, ভিজছে চোখ, সে নেই, ফিরবে না আর কোনোদিনও। ঘাটে ঘাটে সন্ধ্যারতি, উজাড় মর্মশোক, ঘাটে ঘাটে সন্ধ্যারতি, উজাড় মর্মশোক, জলের দিকে মুখ, পাড়ের দিকে মুখ, ভিজছে চোখ। ধন্যবাদ শতদল, ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, খুব সাবধানে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন। এই সময় আমাদের দূরত্বে থেকেও সকলে পরস্পরের স্পর্শে না থেকেও পরস্পরের পাশে থাকা উচিত, সেভাবেই থাকবেন। আমরা আশা রাখি, আশাবাদী সকলেই আশা রাখি যে খুব দ্রুত আমরা একটা নতুন পৃথিবীতে ফিরে আসবে আমাদের জন্য। আমরা ফিরবো একটা নতুন সময়ে। ধন্যবাদ।